জমি উপড়ায় ফেলে চলে গেছে চাষা, নতুন লাঙল তার পড়ে আছে, পুরনো পিপাসা জেগে আছে মাঠের উপর। ভাঙড়ের ঘটনার রেশ এখনো কাটেনি, তার মধ্যেই ভাঙড়ের ছায়া এবার বীরভূমের বোলপুরেও। স্থানীয় কৃষকদের বিক্ষোভে থমকে গেল প্রস্তাবিত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। কৃষকদের স্পষ্ট দাবি, আগের বাম সরকার শিল্পের কথা বলে জমি নিয়েছিল, তাই সেখানে শিল্প তালুকি করতে হবে। প্রকল্প এলাকার প্রাচীর ভেঙে আজ বিক্ষোভও দেখিয়েছেন তারা। রেহাই পায়নি শ্রমিকদের চালাঘর কিংবা জলের পাইপও। অশান্তির আঁচে সরকারি সম্পত্তি নষ্ট হওয়া যখন রোজকার ঘটনা, তখন তাতে লাগাম টানতে কড়া আইন আনতে চলেছে সরকার। এই আইন লাগু করে যখন তখন ভাঙচুর আর আগুন লাগানোর এই সংস্কৃতি রোখা যায় কিনা দেখার সেটাই। পাশাপাশি পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় দেশের মধ্যে একেবারে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের আইন রক্ষকদের এই দুর্দশার স্পষ্ট ছবি উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের রিপোর্টে। আমরা তা নিয়েও আলোচনায় আসবো, কিন্তু এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো আজ ঠিক কি হয়েছে বোলপুরে। ভাঙড়বাসী যেদিন জমি ইস্যুতে রাজপথে নামলো, সেদিনই আবার জমি বিক্ষোভ ঘিরে আগুন জ্বলল বোলপুরে। মারমুখী বিক্ষোভের জেরে থমকে গেল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। বোলপুরের রূপপুর সুপুর এলাকায় এই জমিতে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছিল। সোমবার সকাল 10টা নাগাদ কার্যত রণংদেহী চেহারায় সেখানে চড়াও হন 40-50 জন গ্রামবাসী। হাতে লাঠি, বাঁশ, কেরোসিন ও পেট্রোল ভর্তি জ্যারিকেন। রে রে করে এসে বিশ্ববিদ্যালয়ের পাঁচিল ভাঙতে শুরু করেন বিক্ষোভকারীরা। আজ সকালবেলায় এলাকার কৃষকরা এসে ভেঙে চুরে তছনছ করে দিল পাঁচিলের একটা বড় অংশ। এই সমস্ত পাঁচিলের যে নির্মাণ চলছিল, পাঁচিল নির্মাণ, তার বিস্তীর্ণ অংশ ভেঙে ফেলে দিয়েছে তারা। ভেতরে ঢুকে জলের পাইপ এবং শ্রমিকদের চালাঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, কোথাও জ্বালিয়ে দেওয়া হয় আগুন। কাজ হচ্ছে, যে পাঁচিল তৈরির কাজ চলছে, সেই পাঁচিল তৈরির কাজ একেবারে প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ইট এখানে ভেঙে দেওয়া হয়েছে। যে জলের পাইপ রয়েছে, জলের পাইপ দিয়ে এখানে যাতে যে পাঁচিল তৈরির কাজ যাতে কোনোভাবে না করতে পারে, সেই জলের পাইপ কিন্তু সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই আন্দোলনের কারণ কি? এই 300 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল শিল্প তালুক তৈরির জন্য। বিক্ষোভকারীদের দাবি, এই জমিতে শিল্পই করতে হবে, না হলে জমি ফেরত দিতে হবে। শিল্পের জন্য জমি নিয়েছে, শিল্পই করুক। ওই বিঘা প্রতি 5,000, কাউকে 6,000 এরকম করে দিয়েছে। আর যাদের একবার মালিকানা ছিল তাদেরকে 48,000 করে দিয়েছে। 68,000 টাকা আমরা পাই নাই। শিল্প চাইছি, ছেলে পিলে আশপাশে সব কাজ কাম পাবে, তাদের রোজগার হবে। কিন্তু সেজন্য এভাবে কেরোসিন পেট্রোল নিয়ে হামলা কেন? আমাদের যে দাবিটা করেছিল সেটা লেগে আন্দোলন, সেই দাবি তো মানছে না। আমাদের যে জমি নিয়েছিল, প্রত্যেক ঘরে যে যেমন লোক তাকে তেমন কাজ দেওয়ার কথা ছিল। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশের একটি গাড়ি, কিন্তু বিক্ষোভকারীদের মারমুখী চেহারা দেখে তৎক্ষণাৎ সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যায় তারা। সকাল 11টা নাগাদ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। তারা তেড়ে যেতেই বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আগেও এই জমিতে শিল্প তালুক তৈরির দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন জমিদাতারা, তবে পরিস্থিতি কখনো এতটা অগ্নিগর্ভ হয়ে ওঠেনি যতটা সোমবার হলো। এর জেরে আপাতত বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ থমকে বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। গোপাল চট্টোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ, বীরভূম। সুপর্ণ মৈত্রকে দিয়ে শুরু করব। সুপর্ণবাবু, কোনো সন্দেহ নেই যে শিল্প মানুষ চাইছেন, আপনি শিল্পক্ষেত্রের লোক, একটা খুব পজিটিভ ছবি আছে, কিন্তু শিল্প তালুক যদি হতো, নাথিং লাইক ইট। একটা বিশ্ববিদ্যালয় পরিবর্তে প্রতিষ্ঠিত হচ্ছে, সেটাও তো উন্নয়নের একটা পার্ট, সরকারি প্রকল্প, একেবারে কেন্দ্র এবং রাজ্যের অংশীদারিত্ব থাকতেই হবে। এটা তো কোনো লাভ অনুসন্ধানকারী সংস্থা, একটা প্রাইভেট বেসরকারি মালিক গোষ্ঠী, তারা রিয়েল এস্টেট করছে মুনাফা লোটার জন্য, এরম বিষয়টা নয়। তাহলে জমিদাতাদের এত আপত্তি কেন? সত্যিই কি এই তাগিদ, এই যে ধ্বংসাত্মক উৎসাহ, এটা শিল্পের জন্য? আমার এই দেখতে দেখতে স্যামুয়েল টেলর কোলরিজের দ্য রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনারটা মনে পড়ে যাচ্ছিল। এবং জাহাজটা তো পরে বিপদে পড়লো, তার কারণ অ্যালবাট্রস পাখিটা কিন্তু সবসময় পেছনে পেছনে জাহাজের যেত।
আমাদের এখানে যে ঘটনাগুলো হয়তো ঘটেছে, কোনো হয়তো অ্যালবাট্রস পাখি নয় তো যেটাকে আমরা মেরে ফেলেছি, সেই জন্যই বোধহয় পশ্চিমবঙ্গ নামক জাহাজটা বারবারই সেখানে বিপদে পড়ছে। মেরিনারটা কে কাকে গুলি করেছে সেটা আমি বলতে চাইবো না, কিন্তু আমার মনে হয় আজকে ভীষণভাবে আমার স্যামুয়েল টেলর কোলরিজের কথা মনে পড়ছে, এটা দিয়ে শুরু করতে চাই। দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যারাই সরকারে থাকেন তারা ঠিক শিল্প মানে কি জিনিসটা বোঝেন না। তারা জনমোহিনী কথা এবং চমক দেওয়ার রাজনীতি করেন। যদি সত্যি শিল্প বা অর্থনীতির সম্বন্ধে বিশ্বাস করে করতে চাইতেন তাহলে সব দল ঐক্যমত্য হয়ে তারা পশ্চিমবঙ্গের একটা অর্থনৈতিক একটা রূপরেখা স্থির করত। এখানে ওয়ান আপম্যানশিপের কিন্তু কোনো জায়গা নেই যে আমি জিতলাম পশ্চিমবঙ্গ হেরে গেল, আমরা সেই পশ্চিমবঙ্গ চাইছি না। দুই, মানে আমরা তো উল্টো ছবিটা এই রাজ্যে দেখে অভ্যস্ত যে শিল্প চাই না বলে শিল্পের কাঠামো বা কারখানার একটা অংশ আমরা ভেঙে দিচ্ছি। এ তো শিল্প চাই বলে বিশ্ববিদ্যালয়ের অংশ ভেঙে দিচ্ছি। না, আমি এখানে আমি তাও জাস্টিফাই করতে পারি এটা, তার কারণ আগে যারা চ্যান্সেলর সিগারেট খেতেন এখন তারা অনেক অনেক জায়গায় চ্যান্সেলর হয়ে গেছেন, ঠিক আছে? সুতরাং মুশকিলটা কি হচ্ছে, বেসরকারিকরণ করতে করতে আমরা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে মানুষও বুঝতে পারছে না যে জমিটা নিয়ে নেওয়া হলো, শিল্প দেখিয়ে নিয়ে নেওয়া হলো, তারপরে রিয়েল এস্টেট করা হবে, প্রথমে বলা হবে সরকার, তারপরে ভুঁইফোড় কিছু শিল্পপতি তারা চলে আসবেন মধ্যখানে। সুতরাং তার চাষের জায়গাও থাকলো না, শিল্পটাও হলো না। আপনি বলছেন ভরসার জায়গাটা, ভরসাটাই মিস করে, ফাইন, ক্রেডিবিলিটি ল্যাকিং বলছেন সুপর্ণ মৈত্র। আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, আমার কৌতূহলটা যে বামেদের অবস্থানটা ঠিক কি হবে, এই জন্য আমি প্রশ্নটা করছি। যেমন বাম আমলে 2001 সালে জমি অধিগ্রহণ করা হয়, তখন বলা হয়েছিল শিল্প তালুক হবে। তারপর একেবারে ঘোষণা করে বলা হলো যে ওই 300 একর জমি সেখানে শিল্প তালুক নয়, কিন্তু কোট আন কোট পরিকাঠামো উন্নয়নমূলক জিনিস হবে, আবাসন, হাসপাতাল, রেস্তোরাঁ, পার্ক। আমি বলছি আজকে অনুব্রত মণ্ডল কিছুক্ষণ আগে দেখছিলাম বলছেন যে সিপিএম পরিকল্পনা করে গন্ডগোল পাকাচ্ছে, আমি বাড়িতে ডাকছি, মিটিয়ে নেব। আপনাদের অবস্থানটা কি ঠিক এই প্রজেক্টটা নিয়ে? না, প্রথমত বামপন্থীদের তো শোনা যাচ্ছিল স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপও খুঁজে পাওয়া যাচ্ছিল না গোটা রাজ্য জুড়ে। তারা হঠাৎ 15 দিন ধরে চারদিকে হচ্ছে যে বামপন্থীদের ভয় দেখতে শুরু করেছেন। অনুব্রতবাবুর মতো নেতারা সেটা হচ্ছে যে একটা গবেষণার দাবি রাখে। দুই হচ্ছে প্রজেক্ট সম্পর্কে যদি বলতে হয় তাহলে প্রজেক্ট হচ্ছে ইন্টারেস্টিং এই কারণের জন্য যে এই প্রজেক্টে, এই সাইটেই, যে আজ থেকে 10 বছর আগের কথা যদি আপনারা কেউ মনে করেন তাহলে দেখতে পাবেন যে ইনফ্যাক্ট তখন হচ্ছে যে বামেদের সময়কার উদ্যোগ সেটাই জল ঢালতে রাজনৈতিক ইন্টারেস্টে, এবং সেখানে যখন এই প্রচেষ্টা হচ্ছে শিল্প পরিকাঠামোর উন্নয়নের, তখন হচ্ছে আজকের যারা শাসক সেদিনের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, তাদের বড় বড় নেতা নেত্রীরা গিয়ে সেখানে একটাই কথা বলেছিলেন যে আমরা শিল্প চাই, শিল্পের বাইরে এখানে অন্য কিছু হতে দেব না। আমি বলছি যে এই যে আজকের যিনি দমকল মন্ত্রী, তিনি যে আগুন সেদিন জ্বেলেছিলেন, আজকে সেই আগুনের রেস তাদেরকেও পোয়াতে হচ্ছে। এবং আজকের যে মানুষদের রিয়াকশন, আমি তো আবার বলছি আপনাকে যে শিল্পর কথা তারা যারা বলছেন তারা তো সেই পথটাই দেখেছেন যে পথটা দেখিয়েছিলেন এক সময় আজকের যারা শাসক সেদিনের যারা বিরোধী। আমি সেটা নিয়ে বিজনের কাছে পাশাপাশি আরেকটাও সত্য আছে, সেটা হচ্ছে যে আপনারা শিল্প তালুক করবেন বলে জমি অধিগ্রহণ করেছিলেন, পরে আপনাদের 10 ইয়ারের মধ্যেই ঘোষণা করে দেন যে শিল্প তালুক হবে না, এবং হবে নাকি তার বদলে আবাসন, হাসপাতাল, রেস্তোরাঁ, পার্ক হবে। সেই আপনারা তো সেই অংশটা, সেই ইতিহাস তো আমরা প্রত্যেকেই দেখেছি। আবার দেখাবো যে রাজনৈতিক আন্দোলন, যে আত্মঘাতী রাজনৈতিক আন্দোলনের পথে পশ্চিমবঙ্গ গিয়েছিল এবং তখনকার বিরোধীরা করেছিলেন অ্যাট এনি কস্ট পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রচেষ্টা রুখতে হবে। এবং এটাও দেখলেন পশ্চিমবঙ্গের মানুষ যে 90% হয়ে যাওয়া একটা শিল্প, সেটাও কি করে হচ্ছে যে ধ্বংস করে দেওয়া যায়। আপনি এরকম একটা রাজ্য, কিন্তু এটা নিয়ে আপনাদের অবস্থা কি? আমি আপনাকে তো বলবো যে মানুষের সাথে উন্নয়ন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে মানুষকে কনফিডেন্সে নিয়ে আপনাকে করতে হবে। মানুষকে কনফিডেন্সে না নিয়ে যদি ভাঙড়ের মডেলের উন্নয়নের প্রক্রিয়া আমরা যেতে চাই, যেখানে দাঁড়িয়ে আরাবুল ইসলামরা তাদের পাওয়ার গ্রিড তৈরি করবেন, অ্যাট এনি কস্ট মানুষকে মাথা নোয়াতে বলবেন, সেই উন্নয়ন কিন্তু আলটিমেটলি মানুষের উন্নয়ন নয়। এখানে তো আরাবুল খুঁজে পাবেন না, এটা তো এখানে অনুব্রতবাবু আছে, এখানে আরাবুল নেই, করবেন বলে আপনারা অধিগ্রহণ করেছিলেন। এখানে শিল্প
আপনার পাঠের একটা অংশ নিয়ে আমি বিজনের কাছে যাবো। বিজন, আমি একদম সন তারিখ বলে দিচ্ছি, 20শে ডিসেম্বর 2008 অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, পার্থ চট্টোপাধ্যায়রা জোরদার আন্দোলন করেছিলেন। এখানে সভা বেঁধে ঘোষণা হয়েছিল। আরেকটা অংশ, আমি নেতৃস্থানীয় বলছি না, তারা কিন্তু পাঁচিল ভেঙে, ওখানে সাইট অফিস ছিল সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং তারপর বলা হয় যে রাস্তার ধারে জমি হলে 9 লক্ষ, যদি তৃণমূল যখন ক্ষমতা আসে, ভেতরে হলে 6 থেকে 7 লক্ষ, প্রত্যেক পরিবারকে চাকরি, শিল্প না হলে জমি ফেরত ইত্যাদি বলা হয়। এখনও যে আন্দোলন আজকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে হচ্ছে, তার নেতা একজন মুজাম্মাল শেখ, তৃণমূল কংগ্রেসের কর্মী। আসলে 2001 সালে সরকার জমি অধিগ্রহণ করেছিল 300 একর জায়গায়, একটু আগে বললেন। কথা ছিল শিল্প তালুক হবে, পরবর্তীকালে ঘোষণা হয় যেখানে হাসপাতাল, রেস্তোরাঁ, এই ধরনের জিনিস হবে, আবাসন হবে। এবার 2001 থেকে আজকে 2017, 16 বছর অতিক্রান্ত, একটা কোনো জিনিস হয়নি। এই জায়গাগুলো কৃষকদের থেকে নেওয়া হয়েছে, চাষ করার কেউ নেই, মানে কেউ করতে পারবে না যেহেতু সরকারের জায়গা। এই জায়গাটা কতদিন ফেলে রাখা যেতে পারে? না, আমি যে তারিখটা বললাম তারপরে কিন্তু চাষ চলছে। এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যখন 8 পর থেকে চাষটা, 20শে ডিসেম্বর 2008 পর থেকে চাষটা চলছে, 8 আগে কিন্তু চাষটা চলছিল না। একদম। এইবার যখন এইগুলো ঘটনাটা ঘটছে, রাজ্য সরকারের একটা কথিত নীতির মধ্যে পড়ে যে বেশি দিন ফেলে রাখা যাবে না, হয় শিল্প করতে হবে, না হলে শিল্পের জন্য জমি ফেরত দিতে হবে। তো রাজ্য সরকার ভাবলেন যে আমি যদি একটা বিশ্ববিদ্যালয় করি, 2011 পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো বিশ্ববিদ্যালয় স্বাধীনতার থেকে এই 2011 পর্যন্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর কিন্তু অনেক বেশি বিশ্ববিদ্যালয় উন্নয়নের বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু আপত্তি না, এটা নিয়ে সমস্যা হয়নি নতুন এই আমলে। এখনো কোনো শিল্পপতি সেই আগ্রহ নিয়ে বা সেই প্রকল্প নিয়ে কেউ জমা দেননি, তাহলে জায়গাটা কি ফেলে রাখা হবে? মেধার উন্নয়ন, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি হলে তো শিক্ষার উন্নয়ন। শিক্ষার উন্নয়ন মানে কি? মেধার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন। সেই উন্নয়নের জায়গায় আমার মনে হয় সব রাজনৈতিক দলের বোলপুরে গিয়ে বলা উচিত যে বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন, এবং যদি কেউ রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে না বলতে পারে তাহলে সেটা তাদের সীমাবদ্ধতা। কিন্তু প্রশ্ন ওঠে তখন যখন বিরোধী দল ছিল তৃণমূল কংগ্রেস, তারা যে প্রস্তাব রেখেছিলেন যে তাদের ক্ষতিপূরণ বেশি দিতে হবে, শিল্পে কাজ দিতে হবে, কাজ কিন্তু বিশ্ববিদ্যালয় হলেও সরকারি পাকা চাকরিও অনেকে পাবেন, তবে বাইরের থেকে পেতে পারেন। এই সুযোগে ইতিহাসটা দেখে নেব। সেই একই জমি, সেই একই পাঁচিল। বোলপুরের নির্মীয়মান বিশ্ববিদ্যালয়ের জমিতে হামলার ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে 1 দশক আগের কথা। সেবারও বিক্ষোভের মুখে এই জমিতে দেওয়া পাঁচিল ভেঙে পড়েছিল। বিক্ষোভে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তৎকালীন বিরোধী দল তৃণমূলের অনেক নেতাকে। আজ তৃণমূল যখন সরকারে, তখন ফের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল সেই একই জায়গা। তাৎপর্যপূর্ণভাবে বাম ও তৃণমূল দুই জমানায় বিক্ষোভকারীদের দাবিটা কিন্তু একই, শিল্পের জমিতে শিল্প চাই। বোলপুরের রূপপুর সুপুর অঞ্চলের শিবপুর মৌজায় এই 300 একর জমি অধিগ্রহণ করা হয় 2001 সালে, অর্থাৎ বাম আমলে। বলা হয় এই জমিতে গড়ে উঠবে শিল্প তালুক। বিঘা প্রতি ক্ষতিপূরণ নির্ধারিত করা হয় 48,000 টাকা করে। এর প্রায় 6 বছর পর 2007 সালে তদানীন্তন বাম সরকার হঠাৎ জানায় এখানে শিল্প তালুক নয়, হবে পরিকাঠামো উন্নয়নের কাজ। তৈরি হবে আবাসন, হাসপাতাল, রেস্তোরাঁ, পার্ক। সেজন্য শান্তিনিকেতন শ্রীনিকেতন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অথরিটি নামে একটি সংস্থাও তৈরি করা হয়। শিল্পের জন্য অধিগৃহীত জমিতে পরিকাঠামো উন্নয়নের কথা জানাজানি হতেই জমিদাতারা আন্দোলনে নেমে পড়েন। ভেঙে দেওয়া হয় জমির সীমা বরাবর এই পাঁচিল। শিবপুর মৌজার চাষিদের দাবি, 2008 সালে আন্দোলনের সময় তৃণমূল নেতারা বলেছিলেন যে শিল্পের জমিতে শিল্পই হবে। এরপর 2011 সালে রাজ্যে পালাবদল হয়। কয়েক বছর পর তৃণমূল সরকার সিদ্ধান্ত নেয় বোলপুরের এই জমিতে গীতবিতান নামে একটি প্রকল্পের আওতায় আবাসন ও বিশ্ব বাংলা হাট তৈরি করা হবে। কয়েক বছর পর মুখ্যমন্ত্রী জানান গীতবিতানের পাশাপাশি অবশিষ্ট জমিতে গড়ে উঠবে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। আমি বিশ্বভারতী টাইপের না, বাংলা একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি তৈরি করতে চাই, যেটা আমি বোলপুরেই করব। আমার জমি আইডেন্টিফাই হয়ে গেছে, এটা গীতবিতান সিটিতেই আমরা করব। এরপরই নতুন করে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বর্তমান সরকারের বিরুদ্ধেও বিশ্বাসভঙ্গের অভিযোগে সরব হয় কৃষকরা। আমাদের যে দাবিটা করেছিল সেটা লেগে আন্দোলন, সেই দাবি তো মানছে না। তারপরে এখন আমাদের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা আমরা পাই নাই। যে জিনিসটা করার ইচ্ছা ছিল সেইটা কোনো কারণ না হলে আমাদের পুরো পেমেন্ট দিলে। অন্যদিকে 60 বছরের তুলসী মাড্ডির মতো বহু জমিদাতারই অভিযোগ আজ অব্দি তারা ঠিকঠাক ক্ষতিপূরণই পাননি। আমার জমি এইখানে নয়, ওই জায়গাতে আছে তো, হ্যাঁ আছে,
কিন্তু আমি টাকা পয়সা পাই নাই, এখনো পর্যন্ত কিছু পেলাম না। তাহলে বিরোধী থাকাকালীন দেওয়া তৃণমূলের সেই প্রতিশ্রুতি কি হলো? বলেছি যে টোটাল সমস্যাটার একটা সমাধান সূত্র বারবার করে বার করে দেওয়ার জন্য, সেটা কি কারণে নেগলিজেন্সি হচ্ছে সেটাতে আমি প্রচন্ড দুঃখিত। সেই সময় আমরা যে লড়াই করেছি তখন আমাদেরকে ভালো রকম একটা টাকা পাই দেওয়ার কথা বলেছে, এটা অঙ্কের কথা অনেক বলেছে। আমরা যে জমি যে দাম পেয়েছিলাম তার মূল্য সঠিকভাবে পাইনি। যদিও বীরভূমের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল পর্যবেক্ষক ফিরহাদ হাকিমের দাবি, কিছু আমাদের প্রিয় বিরোধীরা রয়েছেন, তারা উস্কানি দিচ্ছেন যাতে রাজ্যটা অত্যন্ত ভালোভাবে চলছে। এদের এই সব প্রয়াসগুলো কোনো কাজে আসবে না। বামফ্রন্টকে তো বেঁচে থাকতে হবে, নাকি মৃত হয়ে যাবে বামফ্রন্ট। তাই তাদের মিটিং করতে হবে, মিছিল করতে হবে, আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তলে তলে বিক্ষোভের আগুন জ্বলছিলই। শিল্পের জন্য নেওয়া জমিতে শিল্প করার দাবিতে সেই ক্ষোভই আছড়ে পড়ল সোমবার। অগ্নিগর্ভ হয়ে উঠল বোলপুর। গোপাল চট্টোপাধ্যায় ও আবির দত্ত, এবিপি আনন্দ, বীরভূম। মহিদুল, আমি প্রকরণের পার্টে আসি। সেটা হচ্ছে এই আগুন লাগানো, এই সরকারি এমনকি বেসরকারি সম্পত্তি ধ্বংস। পুলিশের যে রিপোর্টটার কথা আমি উল্লেখ করলাম সেটা হচ্ছে পুলিশ কর্মীরা আহত হয়েছেন এরম ঘটনায় গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষ। এর পাশে তুমি রাখো যে সরকার একটা নতুন আইন আনার কথা ভাবছে, যাতে শুধু সরকারি নয় বেসরকারি সম্পত্তিও তুমি যদি ধ্বংস করো, নষ্ট করো, তার ক্ষতিপূরণ দিতে হবে। তোমার কি মনে হয় যে ভাঙচুরের যে প্রবণতা যেখানে সেখানে যখন তখন, এটা কমবে? দেখুন, এটা কমবে কি না কমবে সেটা বলাটা এখনই মুশকিল, কারণ আমার ধারণা কোথাও না কোথাও আপনারা বলছেন রেট্রোস্পেক্টিভ এফেক্ট করতে হবে, আইনে সম্ভব নয়, কিন্তু তাহলে তো 3 পয়সা বাড়ানোর জন্য ট্রাম্প পুড়িয়েছিলেন, সে তার বিলটা এই বিলের প্রতি সবচেয়ে বড় সম্মান জানানো হয় যদি বিধানসভায় যেদিন পাস হবে এটা বিধানসভা ভাঙচুর থেকে তার এফেক্টটা দেওয়া হয়। এটা সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় সম্মান পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা তো আপনি যদি 50-এর দশক থেকেই দেখেন তাহলে একটা ভাঙচুর করার একটা সংস্কৃতি আছে, এটা অ্যানার্কিস্ট একটা টেন্ডেন্সি আছে। এখন সেটাকে এই ইতিহাসের বোঝাটাকে আমরা নিয়ে লর্ড মেকলে যে দুর্বল বাঙালিকে দেখেছিলেন সেটা ভ্রান্ত ছিল, ফলে বাঙালির একটা দ্বৈত চরিত্র হয়তো হিংস্র। কিন্তু আমার ধারণা জমিকে কেন্দ্র করে যে সমস্যাটা হচ্ছে সেখানে আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে একটা ক্ল্যারিটির কোথাও না অভাব আছে জমির প্রশ্নে। দেখুন 2013 সালের আপনার একটা কেন্দ্রীয় জমি আইন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ তো মানে ভারতবর্ষের বাইরে কিছু নয়। এবার এখানেও কিন্তু বর্তমান যে রাজ্য সরকার আছেন, যে শাসক দল, তাদের কিন্তু ওই কেন্দ্রীয় আইনেরও তাদের বিরোধিতা। এবার সেটা কেন হচ্ছে, তারা বলছে যে স্টেটের কোনো রোলই থাকবে না। এবার ধরুন আপনাকে একটা রাস্তা করতে হবে কিংবা আপনাকে কোনো 20% হবে না, 80-20 যে ভাগটা একেবারে জিরো হয়ে যাবে। সো এবার আচ্ছা, সেখানে স্টেটের যদি রোল না হয় তাহলে হচ্ছে ইন্টারমিডিয়ারিরা আসবে, অর্থাৎ এখানে মধ্য একদম। এবার সেখানে জমি হাঙররাও আসতে পারে, ল্যান্ড মাফিয়াও আসতে পারে, যে ধরনের লাভজনক প্রকল্প হলে ল্যান্ড শাকরা আসবেই না। কিন্তু আমি বলছি বিকল্পটা কি? আমি তো কোনো রাস্তা পাওয়ার গ্রিড সেটাই তো না, সেটাই তো ব্যাপার। এবং এটা আপনি যদি বোলপুর এবং ভাঙড়ের ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু শাসক দলের মধ্যেই একটা সমস্যা হচ্ছে। তাদেরই নিজেদের মধ্যে একটা দল বলছে যে আমরা জমিটা নিয়েছিলাম, আর একটা দল বলছে যে জমিটা কিন্তু যে নিয়েছিলে আমি টাকাটা অত পাইনি, কম্পেনসেশনটা তাহলে ঠিক হবে। তাহলে কোথাও না কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে এবং এই ক্ল্যারিটির একটা অভাব আছে অন দ্য কোয়েশ্চেন অফ ল্যান্ড পলিসি। ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হচ্ছে, ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। ল্যান্ড পলিসি কি এইটার ওপর তো এটাকে তো আপনাকে একটা কনসেনসাস এবার বিল্ড করতে হবে। কারণ দেখুন তৃণমূলকে তো বুঝতে হবে যে তারা কিন্তু আর আজকে বিরোধী রাজনীতিবিদ তারা নয়, তারা বিরোধী রাজনৈতিক দল তারা নয়, তারা আজকে সরকার পক্ষ। ফলে তাদেরকে অনেক বেশি একটা অ্যাকোমোডেটিভ হয়ে তাদেরকে চলতে হবে, তা না হলে তো মুশকিল। কারণ এটা তো শেষ হবে না, তখন তো আরো এরকম প্রত্যেকটা সময় যেখানে যেখানে একটা কিছু জমি নেওয়া হবে সেই নিয়ে সমস্যা তৈরি হবে। একদম। এবং প্রত্যেক জেলায় দুর্ভাগ্য এবং আশঙ্কা যে উন্নয়নমূলক প্রকল্প যেন আটকে না যায়। আমরা এই পর্বের শেষে দ্রুত একবার দেখানোর চেষ্টা করব যে একদিকে এই পুলিশ রিপোর্ট, কেন্দ্র সরকারের রিপোর্ট যার আমরা উল্লেখ করলাম, এবং রাজ্য সরকারের কড়া আইন এনে কি আটকানো যাবে এই ধ্বংসাত্মক প্রবণতা। দেখুন, কখনো ভাঙড়, কখনো বাখরাহাট, কখনো আউশগ্রাম, আর সোমবার বোলপুর।
জনরোষের জেরে সরকারি সম্পত্তিতে ভাঙচুরের ঘটনা কার্যত রোজকার ঘটনা হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্যে, যা রুখতে আরও কড়া আইন প্রণয়নের পথে সরকার। 1972 সালে ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট নামে একটি আইন চালু ছিল। আসন্ন বাজেট অধিবেশনে সেই আইনেই সংশোধনী আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসন সূত্রে দাবি, নতুন আইনে বলা হবে সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করলে তার ক্ষতিপূরণ দিতে হবে দোষীকেই। প্রয়োজনে দোষীদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণের টাকা উদ্ধার করবে সরকার। প্রাইভেট প্রপার্টি হোক আর গভর্নমেন্ট প্রপার্টি হোক, যদি কেউ তাতে আগুন দেয় বা নষ্ট করে, টাকাটা কিন্তু যারা নষ্ট করছে তাকে দিতে হবে। দরকার হলে সেজন্য তার বাড়ি ক্রোক করা হবে, তার যা আছে ক্রোক করা হবে। 2009 সালে তৎকালীন বাম সরকারও এই ধরনের একটি আইন আনে। তবে এই আইন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র স্বাস্থ্যকেন্দ্রের ক্ষয়ক্ষতিতে। আইনে বলা ছিল, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর হলে বা স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করবে আদালত। প্রশাসন সূত্র দাবি, এবার সরকার একদিকে 2009 সালে আনা আইনের পরিধি বাড়াচ্ছে, অন্যদিকে 1972 সালের আইনকে শক্তিশালী করছে। এতে কতটা কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হবে? প্রশাসন সূত্রে দাবি, নতুন আইন কার্যকর হলে সরকারি সম্পত্তির ক্ষতি করলে কারাদণ্ডের ন্যূনতম মেয়াদ হবে 6 বছর। ইউএপি এর ধাঁচে পুলিশ কাউকে গ্রেফতার করলে অভিযুক্তকেই প্রমাণ করতে হবে তিনি দোষী নন। ক্ষতিপূরণের অঙ্ক ঠিক হবে বর্তমান বাজার দর অনুযায়ী। তবে আইন সংশোধনের প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। উনি বিধানসভায় কি করেছিলেন সেটা তো গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা পৃথিবীর মানুষ জানেন। উনি লোকসভায় শাল ছুঁড়েছিলেন, সেটাও কি আইনের ভেতরে পড়ে? তার বিরুদ্ধে তো একটা আইন আনা দরকার। তো উনি যা করছেন ভয় পেয়ে করছেন। যদি রাজ্য সরকার এরকম কোনো আইন করতে চায়, বিধানসভাতে যদি সেই আইনটা বিলটা প্লেস করে, তাহলে অন্তত পক্ষে রাজ্য সরকার যেদিন বিধানসভা ভাঙচুর হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীর নিজের উপস্থিতিতে, সেদিন থেকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেবে কি? যদিও আইনজীবীদের মতে এই আইনে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া সম্ভব নয়। জেনারেলি অ্যামেন্ডমেন্ট ইজ প্রসপেক্টিভ। এখানে কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্ট কভার করার জন্য এটাকে রেট্রোস্পেক্টিভিটি করা যায় বলে আমার মনে হয় না। এদিকে রাজনৈতিক তরজার এই আবহে অনেকে বলছেন, এখন বোধহয় এই আইনের প্রয়োজন সবথেকে বেশি পুলিশের। কারণ সম্প্রতি ভাঙড় হোক বা বাখরাহাট, বারবারই দেখা গিয়েছে কথায় কথায় জনরোষ আছড়ে পড়ছে থানায়, পুলিশ ফাঁড়িতে কিংবা পুলিশের গাড়িতে। এগুলি যে দু একটি বিক্ষিপ্ত ঘটনা নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিপিআরডির একটি সমীক্ষা রিপোর্টে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশ কর্মীদের আক্রান্ত হওয়ার নিরিখে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে। বিপিআরডির 2016 সালের রিপোর্টে 2015 সালের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। সেখানে বিক্ষোভ শীর্ষক অধ্যায় বলা হয়েছে, 2015 সালে বিক্ষোভ সামাল দিতে গিয়ে সারা দেশে 1623 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এর মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই আহত হয়েছেন 641 জন, সারা দেশের মধ্যে সব থেকে বেশি। পুলিশের মৃত্যুর নিরিখে গোটা দেশে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, 3 জন উর্দিধারীর মৃত্যু হয়েছে। ফার্স্ট বয়। পশ্চিমবঙ্গে বিক্ষোভ কর্মসূচি কি হারে বেড়েছে তাও উঠে এসেছে বিপিআরডির রিপোর্টে। পরিসংখ্যান বলছে, 2014 সালে এ রাজ্যে মোট বিক্ষোভ কর্মসূচির সংখ্যা ছিল 1806টি। 2015 সালে তা 1 লাফে বেড়ে হয় 3089টি। পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচিও। বিপিআরডির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি হয়েছে 1302টি। 2015 সালে সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে হয় 2352। বিপিআরডি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অনেক ক্ষেত্রেই যথেষ্ট সংখ্যক পুলিশকর্মী মোতায়েন না থাকার ফলেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গিয়েছে, ফলে আক্রান্ত হতে হয়েছে আইন রক্ষককেই। প্রাক্তন পুলিশকর্তা থেকে বিশেষজ্ঞ অনেকেই অবশ্য মনে করছেন, পশ্চিমবঙ্গে পুলিশ হেনস্থার ঘটনা বেড়ে চলার নেপথ্যে রয়েছে অন্য কারণও। আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে আইন আছে, আমি তাকে প্রয়োগ না করে যদি আমি মনে করি যে গা বাঁচিয়ে চলা গেল, সবাইকে খুশি রাখা গেল, এটা একদম ভুল। এই আঘাতটা তার ওপরই কিন্তু আসবে এবং সমাজের সব স্তরেই এই আঘাতটা আসবে। এর চেয়েও আরও খারাপ কিছু ঘটবে যদি না সরকার এবং পুলিশের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যদি মাথা তুলে না দাঁড়াতে পারে। এটা খুব গভীর উদ্বেগের বিষয়। পুলিশও দেখতে পাচ্ছি যে কারণে অকারণে তারা রাজনৈতিক নেতা নেত্রী অর্থাৎ পলিটিক্যাল তারা শেল্টার চাইছে। ফলে পুলিশের মধ্যে এই ধরনের বিপজ্জনক প্রবণতাও কিন্তু পশ্চিমবঙ্গে। এত পলিটিসাইজড পুলিশ সারা ভারতে কোথাও নেই, যার জন্য জনরোষের সম্মুখীন তারা হচ্ছে। পুলিশ আজকে জনতাকে কোথায় বাগে আনবে না পোপো করে দৌড়াচ্ছে, এর থেকে লজ্জা দুঃখের আর কিছু নেই। তবে কারণ যাই হোক, পুলিশের এই হাল উদ্বেগ বাড়াচ্ছে।
যাদের দায়িত্ব মানুষকে রক্ষার তারাই যদি ভয়ে কেঁদে ফেলেন কিংবা তাদের কর্মক্ষেত্রই যদি কথায় কথায় আগুনে জ্বলে, তাহলে আইন রক্ষা করবেটাকে? রাজর্ষি দত্তগুপ্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।